নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পাঞ্জাবে গতকাল রাতে পর দুখানা বিস্ফোরণ এবং বিস্ফোরণ হতে শুরু করে এমন জায়গায় যেগুলো ডিফেন্স সেগমেন্টের জায়গা, বিএসএফ কোয়ার্টারের বাইরে, এই ধরনের জায়গায়। সেটা আপনি আজকে প্রত্যেকটা বড় বড় নিউজ পেপারে দেখতে পাবেন। টাইমস অফ ইন্ডিয়া থেকে, ইকোনমিক টাইমস থেকে, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, এনডিটিভি থেকে। পাঞ্জাব অন অ্যালার্ট আফটার টুইন ব্লাস্ট, জোড়া বিস্ফোরণের পর পাঞ্জাব অন অ্যালার্ট। এবার কানেক্ট করতে চেষ্টা করুন মিসিং ডটগুলোকে। যখন এই ঘটনা কিছুই ঘটেনি, তখন আজকে 6 তারিখ, দুদিন আগে 4 তারিখ সন্ধেবেলা, যেদিন পশ্চিমবঙ্গ ভোটের ইলেকশনের রেজাল্ট নিয়ে সবাই উন্মাদনা, উচ্ছ্বাস, টেনশন, একটা সবকিছুতে ব্যস্ত, যাই হোক, ফরে এগেনস্টে, সেই দিন আমরা ভিডিও করেছিলাম এই চ্যানেলে যে খলিস্তানি জঙ্গিদের বিদেশে খেলা শেষ কানাডায়। কারণ কানাডায় খলিস্তানি এক্সট্রিমিস্টদের ওপর অ্যাকশন নেওয়া শুরু হতে চলেছে। এবার আপনি কানেক্ট করতে পারছেন? 4 তারিখ কানাডায় খলিস্তানিদের ওপর অ্যাকশন শুরু, রিপোর্ট পেশ হয়ে গেল, এবং 5 তারিখ রাতে ভারতবর্ষে পাঞ্জাবে একের পর এক বিস্ফোরণ শুরু হয়ে গেল। মনে হচ্ছে না মিসিং ডটগুলোকে কানেক্ট করে যে তাই তো আমাদের তো আগেই সচেতন হয়ে যাওয়া উচিত ছিল যে ওখানে কানাডায় কিছু একটা অ্যাকশন হচ্ছে এবং সেখানে ভারতের একটা বড় হাত রয়েছে কানাডাকে মানানোর ব্যাপারে খলিস্তানিদের বিষয়ে। তো খলিস্তানিরাও একবার মরণ কামড় দিতে চেষ্টা করবে শেষ হয়ে যাওয়ার আগে, যে যদি কিছু করে টেরর ক্রিয়েট করে যেতে পারি ভারতবর্ষে। এবং সেটাই কিন্তু জাস্ট একদিনের মধ্যে হলো। এই জন্য আমরা সবসময় বলি, জিও পলিটিক্স যদি আপনি ডেইলি জানেন এবং বোঝেন, কাল কি হতে চলেছে, পরের মাসে কি হতে চলেছে, পরের বছর কি হতে চলেছে, এটা অনেকটা আপনি একটা ফিউচারিস্টিক ভিশন পেয়ে যাবেন। দেখুন, 2 ঘন্টার মধ্যে 2টো ব্লাস্ট, এবং পাঞ্জাবের ডিফেন্স এস্টাবলিশমেন্টের বাইরেই ব্লাস্ট। জায়গাগুলোকে ভালো করে বুঝুন। কিছু কি ইন্ডিকেশন এটা যে তোমাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টের জায়গায় গিয়ে আমরা ব্লাস্ট করিয়ে আসতে পারি? খলিস্তানিরা কি এই সিগন্যালিং করছে ভারতীয় আর্মিকে, ইন্টেলিজেন্সকে? প্রথম ঘটনাটা দেখুন, রাত 8টায় কোথায়? জলন্ধর, মানে পাঞ্জাব, সেখানে বিএসএফ হেডকোয়ার্টার। বিএসএফ হেডকোয়ার্টারের মেন গেট, জায়গাটা বুঝুন। পাঞ্জাবে বিএসএফ হেডকোয়ার্টার, তার মেন গেট, সেইখানে একটা স্কুটার পার্ক করা ছিল এবং সেই স্কুটারে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। 300 মিটার দূর পর্যন্ত এই ব্লাস্টের ইম্প্যাক্ট ফিল করা যায়। এবং এখন পুরো জিনিসটার তদন্ত চলছে। কোত্থেকে স্কুটিটা এলো, কে রেখেছে, কটার সময় রেখেছে, সিসিটিভি ফুটেজ ইত্যাদি। 300 মিটার দূরেও গাড়ির জানলার কাঁচ এবং দোকানের যে সমস্ত কাঁচ, সেইগুলো ক্র্যাক হয়ে গেছে। 300 মিটার দূরেও বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল। জায়গা দেখুন, বিস্ফোরণের তীব্রতা দেখুন, বুঝতে পারবেন কোনো সাধারণ ছোটখাটো অর্গানাইজেশনের কাজ নয় এটা। নেক্সট দেখুন, 2 ঘন্টা পর 100 কিলোমিটার দূরে এই জায়গাটার থেকে রাত 10টা নাগাদ আবার এক্সপ্লোশন। আবার জায়গাটা দেখুন, আর্মির যে খাসা ক্যাম্প অমৃতসর আত্তারি রোডে, সেই আর্মির ক্যাম্পের আউটার ওয়ালে, ঠিক ওটা বিএসএফ হেডকোয়ার্টারের গেটের বাইরে হলো, মেন গেটের বাইরে, এটা আর্মি ক্যাম্পের দেওয়ালে হলো। এবং এবং যেটা বলা হচ্ছে যে মাস্কড ইন্ডিভিজুয়াল এই অ্যাটাকটাকে ক্যারি আউট করে, মানে মুখে মুখোশ পড়েছিল এবং তারপর সিন থেকে দৌড়ে পালিয়ে যায়। বলা হচ্ছে যে কেউ একজন এই যে আর্মির যে ক্যাম্প, তার দেওয়ালে কোনো ব্লাস্টের জন্য এক্সপ্লোসিভ ডিভাইস ছুঁড়েছিল। আর্মি ক্যাম্পের দেওয়ালে এক্সপ্লোসিভ ডিভাইস ছোড়া হচ্ছে। এটা ইন্ডিয়ান আর্মিকে চ্যালেঞ্জ জানানো, ভারতবর্ষকে চ্যালেঞ্জ জানানো, এই সিগন্যালটাই এখান থেকে পাওয়া যায়। এবং এবং আপনি যদি জায়গাটার গুরুত্ব বোঝেন, এইটা ভারতবর্ষের ম্যাপ, যেইটা হালকা গ্রে করে দেখানো,
সেইটা আমাদের লিগ্যাল জায়গা, কিন্তু এই মুহূর্তে আমাদের কন্ট্রোলের বাইরে। এটা আমাদের নিতে হবে, ভারত মাতার জায়গা 1 ইঞ্চিও আমরা দেব না, কিন্তু এই মুহূর্তে এটা পিওকে। বাকিটা আমাদের ভারত সরকারের কন্ট্রোলে আছে। এই যে লাল জায়গাটা, এটা হচ্ছে পাঞ্জাব। এটা কোন দেশ? পাকিস্তান। বুঝতে পারছেন পাঞ্জাব বর্ডারটা কেন এত সেন্সিটিভ, কেন এত স্ট্র্যাটেজিক পয়েন্ট। আমি আপনাকে এবার বড় করে দেখাচ্ছি। এই আমাদের রাজস্থান, এই আমাদের হরিয়ানা, এই আমাদের হিমাচল প্রদেশ, এই হচ্ছে আমাদের পাঞ্জাব রাজ্য। দেখতে পাচ্ছেন? এই আমাদের অমৃতসর, আর এই হচ্ছে ওদের লাহোর। কেন পাঞ্জাব এতটা ইম্পর্টেন্ট এই বর্ডারটা, এবার বুঝতে পারছেন? এবং যেরকম আমি আপনাকে ম্যাপ দেখালাম, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। পাকিস্তান খলিস্তানিদের ইউজ করে, পাকিস্তানের আইএসআই দীর্ঘদিন ধরে কি করে যাচ্ছে, দীর্ঘদিন, একদিনের আমি দেখাবো না। 2023-এর 28শে মার্চের নিউজ এটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি বলছে? অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টরা ড্রোনের মাধ্যমে আর্মস আর নার্কোটিক্স, নেশার জিনিস আর অস্ত্র, এগুলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দিয়ে, পাঞ্জাব দিয়ে পাস করার চেষ্টা করেই যাচ্ছে এবং করছে। লাস্ট 3 বছরে 2023-এর 28শে ফেব্রুয়ারি অবধি এই রকমের 28টা ঘটনা হয়েছে যেখানে ড্রোনকে উদ্ধার করা গেছে, ড্রোনকে আমরা শুট ডাউন করে দিতে পেরেছি, যেগুলো আর্মস আর নার্কোটিক্স স্মাগলিং এর সঙ্গে জড়িত ছিল। 125 কেজি হিরোইন। আপনি ভাবতে পারেন, এ তো খাসির মাংস নয়, মাছ নয় যে কেজিতে মাপা হচ্ছে। হিরোইন এইটুকুই অনেক কিছু করতে পারে, 125 কেজি। আপনি ভাবতে পারছেন? ওপিয়াম, পিস্তল, রিভলভার, ম্যাগাজিন, অ্যামিউনেশন, ডিটোনেটর, এক্সপ্লোসিভ, এত এত কেজি, এত সংখ্যায় উদ্ধার হয়েছে। যতগুলো পাকিস্তান পাঠিয়েছে প্রত্যেকটা উদ্ধার হয়ে গেছে এমনটা ভাববেন না। এগুলো যেগুলো জাস্ট ধরা পড়েছে, আর এরকম কত আছে যেগুলো ধরা পড়েনি, সেইগুলো দিয়েই বিএসএফ হেডকোয়ার্টারের মেন গেটের বাইরে বিস্ফোরণ করা হচ্ছে, আর্মি ক্যাম্পের দেওয়ালে এক্সপ্লোসিভ ছুড়ে মারা হচ্ছে। তাই এগুলো আগে থেকে জড়ো হয়েছে, কাজে লাগছে এখন। আমি দেখালাম 2-3 বছর পুরনো খবর, সেখানে আবার 3 বছরের হিসেব দেওয়া হলো। এবার 2 ঘন্টা আগের খবর দেখুন। Arms, drugs dropped via Pakistan satellite drone for first time. 2 friends took delivery in Rajasthan. পাঞ্জাবে গন্ডগোল করে এইবার এরা নামে গেছে রাজস্থানে। দেখতে পাচ্ছেন এই বর্ডারটাও কেন এত ইম্পর্টেন্ট? পাকিস্তান। এইবার রাজস্থানে ওরা ড্রোন দিয়ে কি পাঠাচ্ছে? ড্রোন দিয়ে ওরা প্যাকেট পাঠাচ্ছে, যেই প্যাকেটের মধ্যে আর্মস আছে, ড্রাগ আছে। ড্রাগ নেটওয়ার্ক, মণিপুরে বলেছিলাম মনে আছে? ড্রাগ ট্রায়াঙ্গেল, ওপিয়াম ট্রায়াঙ্গেল, ওইটার যে ইল্লিগাল টাকা সেইটাই ফান্ডিং এ লাগে টেররিস্টদের। এখানেও সেই ড্রাগ চক্র ড্রোনে করে পাঠিয়ে দিচ্ছে বর্ডারের বেড়ার ওপর দিয়ে। পাঞ্জাবে পাঠাতো, এবার রাজস্থানে প্রথমবারের জন্য পাঠালো, ধরা পড়ে গেছে। ভাগ্যিস, কে জানে হয়তো এটা সেকেন্ড বার ছিল, প্রথমবার পাঠিয়ে দিয়েছে সাকসেসফুলি, আমরা হয়তো সেকেন্ড বারকেই প্রথমবার ভাবছি ধরা পড়েছে বলে। যে দুটো ধরা পড়েছে ওই দুটোর আলাদা ট্রিটমেন্ট দরকার যতক্ষণ না মুখ খুলবে। এবং হয়তো আইন বিরুদ্ধ, বাট আমার তো মনে হয় যে ভারত সরকার থেকে লাইভ স্ট্রিমিং করে ট্রিটমেন্ট দরকার এগুলোর, যে এইভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তারপর প্রত্যেকটা রাজ্যে ঘোরানো উচিত ট্রিটমেন্ট দিতে দিতে পাবলিকলি। দেশবিরোধী কাজ। এইবার এহেন ঘটনার মধ্যে রাজনীতি আমাদের দেশে ঢুকবেই ঢুকবে। বিজেপির বক্তব্য কি? বিজেপির বক্তব্য হচ্ছে যে পাঞ্জাবে তো আমাদের সরকার নেই, আম আদমি পার্টি আছে, ওরা ন্যাশনাল সিকিউরিটিতে কম্প্রোমাইজ করছে, ন্যাশনাল সিকিউরিটিতে জোর দিচ্ছে না, বর্ডার স্টেট, পুলিশ আমাদের সঙ্গে কোঅপারেট করছে না, পাকিস্তান যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আম আদমি পার্টি, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব কটাকে হাঁটিয়ে যেখানে যেখানে বর্ডারের জায়গা আছে সব আর্মির হাতে তুলে দিন, রাজনীতি করতে হবে না আপনাদের। বাকি ভারতবর্ষে রাজনীতি করুন, বর্ডার যা আছে সব আর্মির হাতে দিয়ে দিন। বর্ডার থেকে 100 কিলোমিটার এরিয়ায় কোনো ভোটও হওয়ার দরকার নেই, কিচ্ছু হওয়ার দরকার নেই, আর্মি বুঝে নেবে। এ ছ্যাবলামো।
দেশের সিকিউরিটি নিয়ে যেখানে চিন্তার ব্যাপার, বিজেপির বক্তব্য আম আদমি পার্টি হেল্প করছে না, আম আদমি পার্টির বক্তব্য রাজ্য তো আমাদের, আমরা ল অ্যান্ড অর্ডার বুঝে নেবো, ওরা কেন কথা বলতে আসছে? আরে দেশটাকে তো আগে বাঁচাতে হবে। এই হচ্ছে পলিটিক্যাল ড্রামায় আটকে গেছে কাজকর্ম, তার সুযোগ নিচ্ছে, ফায়দা তুলছে পাকিস্তান। যেটা আমি বারবার বলছিলাম ওয়েস্ট বেঙ্গল বর্ডারে হচ্ছিল, আইএসআই দিয়ে বাংলাদেশ লঞ্চ প্যাড থেকে যেগুলোকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল ইন্ডিয়াতে। এবার এবার আমি দেখুন কানাডিয়ান গভর্নমেন্টের রিপোর্ট দেখাচ্ছি 2025-এর, কি বলছে? কানাডায় যে খলিস্তানিগুলো বার বেড়েছে তারা ফরেন ব্যাকিং পাচ্ছে ফ্রম কান্ট্রিজ লাইক পাকিস্তান। নিজেদের খাওয়ার টাকা নেই পাকিস্তানের, নিজেদের দেশের মানুষ না খেতে পেয়ে আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং অত্যন্ত ডাউন, ধারে বিকিয়ে গেছে দেশটা, ফরেন রিজার্ভ বলে কিছু নেই, তারা কানাডায় ফাইন্যান্সিং করছে যাতে করে খলিস্তানিগুলো ইন্ডিয়াতে প্রবলেম পাকাতে পারে। এই দেশের আর কি হবে? পাকিস্তানের সদ্বুদ্ধিওয়ালা কোনো লোক থাকলে তাদের উচিত নিজের দেশের গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করা, যে নিজের দেশ চালানোর টাকা নেই, তুমি কানাডায় টাকা দিতে গেছো ইন্ডিয়ার বিরুদ্ধে অশান্তি পাকানোর জন্য। এই রকম প্রতিবেশী নিয়ে আমাদের চলতে হয়। লাস্ট 2-3 বছরের হিসেব খলিস্তানি মুভমেন্ট নিয়ে, পাঞ্জাবে রেলওয়ে ব্লাস্ট করার, শম্ভু রেলওয়ে ট্র্যাকে টোটাল প্ল্যানিং ছিল রেল ট্র্যাক উড়িয়ে দেওয়ার। এদের মোটেই হালকাভাবে নেওয়া যাবে না। এপ্রিল 2026-এর ঘটনা, পাটিয়ালা পুলিশ এদেরকে ডিসম্যান্টেল করে দিয়েছে এবং এখানেও পাকিস্তানি আইএসআই এর হাত ছিল। প্রত্যেকটা কথা যা যা বলেছিলাম পরশুদিন মিলছে। মে 2026 এই মাসে, আজকে তো 6 তারিখ, জলন্ধর আর অমৃতসরের অ্যাটাক, যেটা নিয়ে আজকে বললাম, আইইডি ব্লাস্ট বিএসএফ হেডকোয়ার্টারের কাছে। এবং এদের বড় প্ল্যান ছিল সিরহিন্দে, কোন সময়? রিপাবলিক ডের আগে রেলওয়ে ট্র্যাকে ড্যামেজ করার। আজকে অস্ত্র জোগাড় করছে বা প্ল্যান পরিকল্পনা করছে সব তো আজকের জন্য না, স্বাধীনতা দিবসের কিছু সময় কিছু করার জন্য, পরের বছর রিপাবলিক ডের সময় কিছু করার জন্য। তো এই ধরনের থ্রেট এই মুহূর্তে ভারতবর্ষ ফেস করছে। এবং খলিস্তানিরা যেহেতু কানাডায় ওদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে, যেটা ওদের বেস, ওরা কিন্তু মরণ কামড় দিতে চেষ্টা করবে ভারত সরকারের সেন্ট্রাল এজেন্সি থেকে শুরু করে পাঞ্জাব রাজ্য সরকারের সমস্ত পুলিশ, সবাইকে পলিটিক্স ভুলে দেশকে রাজ্যকে রক্ষা করার জন্য এক হয়ে কাজ করতে হবে। নইলে আজকে পাঞ্জাব, কাল পাশে রাজস্থানে ঢুকবে, হিমাচলে ঢুকবে, ওখান থেকে পুরো দেশে ঢুকবে। আমরা নকশাল দেশ শেষ করে এনেছি, বাংলাদেশ বর্ডার অলমোস্ট সুরক্ষিত করে ফেলেছি, কাশ্মীর অনেকটা সুরক্ষিত, আমাদের নর্থ ইস্ট আমরা প্রায় সামলে ফেলেছি মণিপুর ছাড়া। নতুন কোনো সমস্যা আমরা অ্যাফোর্ড করতে পারি না। দেশকে ডেভেলপমেন্টের দিকে যেতে হবে, তো খলিস্তানিদের মাথাচাড়া দেওয়ার আগে শেষ করে দিতে হবে। আর লাস্ট আমি আপনাদের একটাই কথা আবারও মনে করিয়ে দেব, 16ই মে থেকে আমাদের শনি রবি সন্ধ্যে 7টা থেকে 9:30 এআই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে লাইভে। যারা যখন জয়েন করছেন প্রথম 24টা রেকর্ডেড ভিডিও সেই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। যে যে প্রফেশনে বা বিজনেসে আছেন, আপনার রিসার্চ বা কন্টেন্ট দরকার, এই কোর্সেই শিখিয়ে দেওয়া হবে কিভাবে কোন কোন টুল ইউজ করে করবেন। আমাকেও কন্টেন্টের জন্য রিসার্চ করতে হয়, আপনি ভিডিও বানান বা নর্মাল রিসার্চ করেন, কাজে আসবে এই কোর্স। সেলস, আপনি সেলসে চাকরি করেন বা আপনি বিজনেস করেন, বিজনেস মানে কি? সেলই তো করতে হয় আপনাকে। এআই দিয়ে কিভাবে আরো বেটার, স্মুথ, অটোমেটেড করতে পারবেন, কাজে আসবে এই কোর্সে। মার্কেটিং, আপনার আলাদা আলাদা কোর্স দরকার নেই, আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করেন বা চাকরি করতে চান বা আপনার নিজের ব্যবসা আছে, সেখানেও তো আপনাকে মার্কেটিংই করতে হয়। এআই দিয়ে কি করে অনেক ইজি, স্মুথ, বেঙ্গল রিলেটেড মার্কেটিং করতে পারবেন। ইয়েস, ওয়েস্ট বেঙ্গল ফেস্টিভ রিলেটেড পুরো ক্যালেন্ডার এখানে শেখানো হচ্ছে, এই কোর্সেই শিখিয়ে দেওয়া হবে। আপনি গ্রাফিক্সের কাজ করতে চান, এই কোর্সেই শিখে যাবেন এআই এর ইউজে। ওভারঅল এআই সম্পর্কে যে আপডেটেড আমাদের প্রত্যেকের থাকার দরকার, কারণ
2027-এর লাস্টের দিক থেকে এআই ছাড়া সোজা কথা আপনি বাঁচতে পারবেন না। আপনি যে প্রফেশনে থাকুন, যে ব্যবসায় থাকুন, এআই জানাটা তখন অপশনাল হবে না, বাধ্যবাধকতা হয়ে যাবে। তো ওভারঅল এআইতে যেভাবে আমাদের আপডেটেড সবার থাকা উচিত সেইটা এই কোর্সে শিখিয়ে দেওয়া হবে। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো যে এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, দ্রুত এই নাম্বারে ফোন করে নিন। প্রত্যেকে ফোন করে এক প্রেস করবেন যারা নতুন ভর্তি হবেন, কোনো কিছু জিজ্ঞাসা আছে ভর্তি হওয়ার আগে। যারা ভর্তি হয়ে গেছেন, বাই চান্স ক্লাস খুঁজে পাচ্ছেন না, এই নাম্বারে ফোন করেই 2 প্রেস করবেন। কেন দ্রুত ভর্তি হয়ে নেওয়া দরকার জানেন তো? আপনি চাইলেও আজকে আমাদের ইয়োগার কোর্সে ভর্তি হতে পারবেন না, মেমোরি ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হতে পারবেন না, ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হতে পারবেন না, কারণ সিট ফুল হয়ে গেছে। লাস্ট 1-1.5 মাসে আপনি শুনবেন না যে আমি আপনাদের বলেছি এই কোর্সের কথা, কারণ আর সিটই নেই। ইয়োগা তো আমি একদিন বলেছিলাম, আপনাদের মনে থাকবে, একদিনেই সিট ফুল হয়ে গেছিল। তো এটারও কবে সিট ফুল হয়ে যাবে তার জন্য ওয়েট করে আর দুঃখ করবেন না, এখনই ফোন করে ভর্তিটা হয়ে নিন। তার কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট দিই কোর্স কমপ্লিট হয়ে গেলে। আইআইটিতে পড়া ভারতবর্ষের আচ্ছা আচ্ছা ব্রেনের স্বপ্ন। আমরা ছোটবেলায় শুনতাম আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর। সে সময় আমাদের ছোটবেলায় দেশে 6টাই মাত্র আইআইটি ছিল। তো আমরা আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট আপনাদের দিচ্ছি, যেটা যে কোনো ইয়াং ছেলেমেয়ের কেরিয়ারে, সিভিতে, বায়োডেটায় বিশাল বড় একটা বুস্ট হবে। যারা কোথাও চাকরি করেন তাদের সিভিতে বিশাল বড় একটা বুস্ট হবে। যারা ব্যবসাও করেন বা সিনিয়র সিটিজেন, রিটায়ার্ড করেছেন, নতুন করে শিখতে চান, জীবনে একটা আইআইটির সার্টিফিকেট আপনার জীবনের অ্যাচিভমেন্টও হবে শেখার সঙ্গে সঙ্গে। কাজেই দেরি না করে কল করে নেবেন আমার পার্সোনাল টিমকে 9650634247 এই নাম্বারে। থ্যাংক ইউ। আশা করি খলিস্তানি বিপদ সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পারলাম পুরোপুরি।